শুরু করছি মেধাবী সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় 11 ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ এবং অধ্যায় 12 চুম্বক এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব। বার্ষিক পরীক্ষার জন্য একটি শর্ট ওভারভিউ দেখব এবং মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে অ্যানিমেশন ভিডিও দেখব। আজকে সম্পূর্ণ ক্লাস শেষ হলে তোমাদের এই দুইটি অধ্যায় নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ মেধাবী সুপারনোভার ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারো, অথবা আমাদের হটলাইন নম্বরে কল করেও তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, তোমাদের সমাধান দিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে অধ্যায় 11 ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ এই অধ্যায়টি শুরু করি। প্রথমে দেখব ভৌগোলিক স্থানাঙ্ক কি। বিশেষ কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে, যেমন ধরো গাছ, দোকান, কোনো কিছুর অবস্থান নির্ণয় করাকে আপেক্ষিক অবস্থান বলা হয়। কিন্তু পুরো পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো কিছুর অবস্থান এভাবে জানানো বেশ কঠিন, এমনকি অনেক ক্ষেত্রে অসম্ভব। সেই ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক। পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য দুই ধরনের কাল্পনিক রেখা ব্যবহৃত হয়, অক্ষরেখা আর দাঘিমা রেখা। মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে ভৌগোলিক স্থানাঙ্ক এবং অক্ষরেখার দাঘিমা রেখা নিয়ে একটি ভিডিও দেখে আসব। অক্ষরেখা বলতে আমরা এইরকম রেখাগুলো দেখেছি। এদের মধ্যে কিছু অক্ষরেখা কিছু বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। চলো আমরা সেগুলো সম্পর্কে জেনে নিই। বিষুবরেখা বা ইকুয়েটর। বিষুবরেখা হলো পৃথিবীর উপর কাল্পনিক একটি রেখা যা পৃথিবীকে সমান দুটি গোলার্ধে বিভক্ত করে, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ বিষুবরেখা থেকে পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর দূরত্ব সমান। এটি হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। এখানে লক্ষণীয় যে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর দুপুর 12টার দিকে সূর্যের আলো এই রেখা বরাবর সকল স্থানে লম্বভাবে পড়ে। এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। বিষুবরেখাটি 13টি দেশের উপর দিয়ে অতিক্রম করেছে। বিষুবরেখার আশেপাশের অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না এবং এইসব অঞ্চলে অনেক বেশি জীববৈচিত্র্য দেখা যায়। কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। বিষুবরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে কর্কটক্রান্তি রেখা অবস্থিত। বাংলাদেশের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে। প্রতি বছর 21শে জুন দুপুর 12টায় এই রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের আলো লম্বভাবে পড়ে। তাই এই সময় তুমি যদি কর্কটক্রান্তি রেখার উপর থাকো তাহলে দেখবে তোমার ছায়া কোনো দিকে প্রলম্বিত হচ্ছে না। যেসব দিনে এই ঘটনা ঘটে সেসব দিনকে জিরো শ্যাডো ডে বলে। এই তারিখে উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় এবং দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্ম ও দক্ষিণ গোলার্ধে শীতকাল চলে। মকরক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। বিষুবরেখার সাপেক্ষে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখাটি হল মকরক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। প্রতি বছর 22শে ডিসেম্বর দুপুর 12টায় এই রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের আলো লম্বভাবে পড়ে। এই তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় এবং উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়। এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ও উত্তর গোলার্ধে শীতকাল চলে। মেরু রেখা বা পোলার সার্কেল। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি দুটি অক্ষাংশকে যথাক্রমে উত্তর মেরু রেখা বা আর্কটিক সার্কেল এবং দক্ষিণ মেরু রেখা বা অ্যান্টার্কটিক সার্কেল বলে। কর্কটক্রান্তি রেখার উত্তরে এবং মকরক্রান্তি রেখার দক্ষিণে সূর্যের আলো কখনোই লম্বভাবে পড়ে না। এখানে দিন বড় হতে হতে প্রতি বছর 21শে জুন উত্তর মেরুরেখা ঘেরা উত্তরের এলাকায় 24 ঘন্টায় সূর্যের আলো থাকে, অর্থাৎ 24 ঘন্টা দিন থাকে। একইভাবে 22শে ডিসেম্বর উক্ত স্থানে 24 ঘন্টা রাত থাকে। অনুরূপভাবে দক্ষিণ মেরুরেখা এলাকায় ঠিক এর বিপরীত ঘটনা ঘটে। মেরুরেখায় প্রায় 6 মাস গ্রীষ্মকাল ও 6 মাস শীতকাল থাকে। সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে সূর্যাস্ত হয় না, অর্থাৎ এই সময় টানা 6 মাস দিন থাকে। এই সময়কে মিডনাইট সান বলে এবং শীতকালে টানা 6 মাস রাত থাকে। এই সময়কে পোলার নাইট বলে।
যখন উত্তর মেরুরেখায় 6 মাস দিন থাকে তখন দক্ষিণ মেরুরেখায় 6 মাস রাত থাকে। দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ হল পৃথিবীর উপর কোনো স্থানের পূর্ব পশ্চিম অবস্থান নির্দেশ করার জন্য ব্যবহৃত একটি জ্যামিতিক স্থানাঙ্ক ব্যবস্থা। পৃথিবীর কোনো স্থান একটি নির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে কতটা পূর্ব বা পশ্চিমে তা দ্রাঘিমাংশ দ্বারা দেখানো হয়। যে রেখা দ্রাঘিমাংশ নির্দেশ করে তাকে দ্রাঘিমা রেখা বলে। যে রেখার সাপেক্ষে পূর্ব বা পশ্চিমের দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ রেখা বা মূল মধ্যরেখা বলে। প্রতিটি দ্রাঘিমা রেখা একটি অর্ধবৃত্ত এবং সেগুলোর দৈর্ঘ্য সমান। দ্রাঘিমা রেখা এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত এবং সকল দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে সংযুক্ত। প্রতিটি দ্রাঘিমা রেখা বিষুবরেখাকে লম্বভাবে অতিক্রম করে। দ্রাঘিমার মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত পূর্ব এবং পশ্চিমে বিস্তৃত। বিষুবরেখায় মূল মধ্যরেখার ছেদবিন্দু এবং একটি দ্রাঘিমা রেখার ছেদবিন্দু পৃথিবীর কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করে সেটি সেই দ্রাঘিমার কোণ। কয়েকটি দ্রাঘিমা রেখা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, যেমন মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখা। মূল মধ্যরেখা। লন্ডনের কাছাকাছি অবস্থিত গ্রিনিচের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে যে দ্রাঘিমা রেখার অবস্থান তাকে মূল মধ্যরেখা বলে এবং এর মান 0 ডিগ্রি। এখানে লক্ষণীয় যে মূল মধ্যরেখার কোনো পূর্ব পশ্চিম নেই, বরং এই রেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুটি গোলার্ধে বিভক্ত করে। আন্তর্জাতিক তারিখ রেখা। প্রতিটি দ্রাঘিমা রেখা একটি অর্ধবৃত্ত। মূল মধ্যরেখার ঠিক বিপরীতে যে দ্রাঘিমা রেখাটি অবস্থিত তার মান 180 ডিগ্রি। এই দ্রাঘিমাংশের ক্ষেত্রে পূর্ব বা পশ্চিম নির্ধারণ করা হয় না, কেবল 180 ডিগ্রি লেখা হয়। এই দ্রাঘিমা রেখাটিকে বলে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাটি দিন তারিখ গণনার জন্য গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানীয় সময় নির্ণয়ে সাহায্য করে। এই রেখার দুই পাশে দুটি ভিন্ন তারিখ ধরা হয়। কেউ যদি এই রেখা অতিক্রম করে পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে যায় তবে সে পরের তারিখে পৌঁছে যাবে, আবার পূর্ব থেকে পশ্চিম গোলার্ধে গেলে আগের তারিখে ফিরে যাবে। পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের আলো ভিন্ন ভিন্ন সময়ে পৌঁছায়, ফলে কোথাও দিন আর কোথাও রাত। তাই বিভিন্ন স্থানে ঠিক কখন কোন সময় চলছে তা নির্ধারণের জন্য এই রেখাটি ব্যবহার করা হয়। আন্তর্জাতিক তারিখ রেখার আরেকটি বৈশিষ্ট্য হলো এটি সরল রেখা নয়। মানচিত্রে দেখা যায় যে এই রেখাটি কিছু কিছু স্থানে আঁকাবাঁকা হয়ে গেছে, যাতে এটি স্থলভাগ এড়িয়ে চলে এবং প্রধানত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায়। এর ফলে একই দেশের বা একই এলাকার দুই প্রান্তে দুটি ভিন্ন তারিখ হয় না। ভৌগোলিক অবস্থান নির্ণয়ে দ্রাঘিমা রেখার ব্যবহার। অক্ষাংশে এবং দ্রাঘিমাংশ মিলে পৃথিবীর যে কোনো স্থানের সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ করে। অক্ষাংশ উত্তর দক্ষিণ বরাবর কোনো স্থানের অবস্থান নির্ধারণ করে, আর দ্রাঘিমাংশ পূর্ব পশ্চিম বরাবর সেই স্থানের অবস্থান নির্ণয় করে। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা একত্রে পৃথিবীর পৃষ্ঠ বা গ্লোবের উপর একটি ছক কাগজের মতো কাঠামো তৈরি করে, যাকে গ্র্যাটিকুল বলা হয়। এই ছকের সাহায্যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানা থাকলে ঠিক ছক কাগজের মতো আমরা যে কোনো স্থানের সঠিক অবস্থান বের করতে পারি। কর্কটক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদবিন্দু বাংলাদেশে পড়েছে। সে কারণে বলা যায় বাংলাদেশের অবস্থান অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 90 ডিগ্রি পূর্ব। সময় ও তারিখ নির্ণয়। মূল মধ্যরেখা যেহেতু গ্রিনিচের উপর দিয়ে গেছে, পৃথিবীর যে কোনো স্থানের সময় গ্রিনিচের সময়ের সঙ্গে তুলনা করে নির্ণয় করা যায়। পৃথিবী একবার পূর্ণ আবর্তন করলে মোট 360 ডিগ্রি ঘোরে। একদিনে মোট 24 ঘন্টা থাকে। তাই প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে সময়ের 1 ঘন্টা পরিবর্তন হয় এবং 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে 4 মিনিট সময় পরিবর্তন হয়। মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় বাড়ে এবং পশ্চিমে গেলে সময় কমে। বাংলাদেশের দ্রাঘিমাংশ 90 ডিগ্রি হওয়ায় গ্রিনিচের সময় থেকে 6 ঘন্টা এগিয়ে থাকে। অর্থাৎ গ্রিনিচে যখন দুপুর 12টা, বাংলাদেশে তখন সন্ধ্যা 6টা।
গ্রিনিচের মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখার মধ্যে পার্থক্য 180 ডিগ্রি, তাই এই দুই স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। এখন যদি মূল মধ্যরেখা থেকে একই দিনে একই সময়ে দুইজন মানুষের একজন পূর্ব দিকে এবং একজন পশ্চিম দিকে রওনা করে আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছায় এবং তা অতিক্রম করে, তাহলে পূর্ব দিকের যাত্রাকারীর ঘড়ির সময় 12 ঘন্টা বেশি হবে আর পশ্চিম দিকের যাত্রাকারীর ক্ষেত্রে সময় 12 ঘন্টা কম হবে। দুজনের সময়ের পার্থক্য 24 ঘন্টা হয়ে যাওয়ার কারণে তারিখের হিসাব পার্থক্য হয়ে যাবে। এই সমস্যা এড়ানোর জন্য কেউ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব দিকে এলে তাকে ঘড়িতে একদিন পিছিয়ে দিতে হবে। একইভাবে কেউ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিমে গেলে তার ঘড়িতে একদিন এগিয়ে দিতে হবে। যেমন মনে করো তুমি কোনো দ্রুতগতির যানে করে পূর্ব দিকে গিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে গেলে, সেই ক্ষেত্রে আজ 21শে ফেব্রুয়ারি হলে তোমার ঘড়ির তারিখ হয়ে যাবে 20শে ফেব্রুয়ারি। ঠিক একইভাবে তুমি যদি পশ্চিম দিকে গিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করো, তাহলে আজ 21শে ফেব্রুয়ারি হলে তোমার ঘড়ির তারিখ হয়ে যাবে 22শে ফেব্রুয়ারি। এখন দেখব বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল। অক্ষাংশের সঙ্গে পৃথিবীর বিভিন্ন এলাকার জলবায়ু, জীব এমনকি ভূমিরূপের বৈশিষ্ট্য বিভিন্ন হয়। এই ভিন্নতা কিরকম হতে পারে তা দেখব। যেমন মেরু অঞ্চলের ভিন্নতা, তুন্দ্রা অঞ্চলের ভিন্নতা, মরুভূমি, চিরহরিৎ বন, পার্বত্য অঞ্চল ইত্যাদি। এই সবগুলো অঞ্চলের অ্যানিমেশন ভিডিও মেধাবী সুপারনোভা থেকে দেখে আসি। বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল। আমরা জানি যে অক্ষাংশের সাপেক্ষে পৃথিবীর বিভিন্ন এলাকার জলবায়ু, জীব এমনকি ভূমিরূপের বৈশিষ্ট্য ভিন্ন হয়। এসব এলাকাকে প্রধান কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন মেরু অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, মরুভূমি, চিরহরিৎ বন, পার্বত্য অঞ্চল। মেরু অঞ্চল ভৌগোলিক অবস্থান। পৃথিবীর ভৌগোলিক দুই মেরুর কাছাকাছি চারপাশের এলাকা মেরু অঞ্চলের অন্তর্ভুক্ত। উত্তর মেরু আর্কটিক মহাসাগরে অবস্থিত এবং গ্রিনল্যান্ড, কানাডা, রাশিয়া ও আলাস্কার উত্তরাঞ্চল দিয়ে বেষ্টিত। অপরদিকে দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত। অন্যান্য বৈশিষ্ট্য: এই এলাকার অক্ষাংশ মেরুর কাছাকাছি হওয়ায় সূর্যের আলো তির্যকভাবে পড়ে, তাই তাপমাত্রা খুব কম। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রচণ্ড শীতল তাপমাত্রা, পুরু বরফের স্তর এবং অল্প সংখ্যক উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি। গ্রীষ্মকালে লম্বা সময়ব্যাপী দিনের আলো এবং শীতকালে রাতের অন্ধকারে ঢেকে থাকে। এখানকার ভূমির অধিকাংশই বরফ দিয়ে ঢাকা এবং ভূমিরূপের পরিবর্তন হিমবাহ বরফ দিয়ে পরিচালিত হয়। জীববৈচিত্র্য: প্রতিকূল অবস্থার কারণে মেরু অঞ্চলের সীমিত উদ্ভিদের মাঝে রয়েছে শ্যাওলা, লাইকেন এবং ঝোপঝাড়। প্রাণীদের মধ্যে রয়েছে মেরু ভাল্লুক, পেঙ্গুইন, আর্কটিক শিয়াল, ওয়ালরাস, সিল এবং কয়েক প্রজাতির তিমি। তুন্দ্রা অঞ্চল ভৌগোলিক অবস্থান। তুন্দ্রা অঞ্চল হচ্ছে উত্তর গোলার্ধে, বিশেষ করে আর্কটিক এলাকায় অবস্থিত বিস্তীর্ণ অঞ্চল। প্রধানত আলাস্কা, কানাডা, রাশিয়া, গ্রিনল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ার কিছু স্থানে এমন অঞ্চল দেখতে পাওয়া যায়। এ ধরনের অঞ্চলকে বলা হয় আর্কটিক তুন্দ্রা। তবে অনেক ক্ষেত্রে উঁচু পর্বতের চূড়ার কাছাকাছিও এ ধরনের এলাকার বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এসব এলাকাকে আলপাইন তুন্দ্রা বলা হয়। অন্যান্য বৈশিষ্ট্য: ঠান্ডা তাপমাত্রা, ঠান্ডায় জমে থাকা মাটি এই এলাকার প্রধান বৈশিষ্ট্য। এখানে উদ্ভিদ ও প্রাণীর বেড়ে ওঠার জন্য সময়টাও বেশ সীমিত, তাই এখানে প্রধানত ঠান্ডায় সহনশীল উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায়। বৃষ্টির স্বল্পতার কারণে এই অঞ্চলকে শীতল মরুভূমি হিসেবে অভিহিত করা হয়। জীববৈচিত্র্য: প্রতিকূল পরিবেশ সত্ত্বেও এখানে বেশ কিছু উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায়। উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের গুল্ম, ঘাস ও শ্যাওলা। প্রাণীদের মধ্যে রয়েছে ক্যারিবু, রেইনডিয়ার, কস্তুরী বলদ, আর্কটিক শিয়াল এবং তুষার পেঁচা এবং পিটারমিগান জাতীয় বিভিন্ন প্রজাতির পাখি। মরুভূমি ভৌগোলিক অবস্থান। মরুভূমিগুলো প্রধানত উপক্রান্তীয় অঞ্চল, কর্কটক্রান্তীয় এবং মকরক্রান্তীয় এলাকায় দেখতে পাওয়া যায়। প্রধানত আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় বিস্তৃত পরিসরের মরুভূমি দেখা যায়। উত্তর আফ্রিকায় অবস্থিত সাহারা মরুভূমি পৃথিবীর বৃহৎ মরু এলাকা। অন্যান্য বৈশিষ্ট্য:
প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অতিমাত্রায় শুষ্কতা। এই অঞ্চলে বছরে 250 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। এমনও কিছু এলাকা রয়েছে যেখানে কয়েক বছরের মাঝে কোনো বৃষ্টিপাত হয়নি। শুষ্ক ও প্রতিকূল জলবায়ু, যেখানে দিনে এবং রাতে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হয়। পানি এবং গাছপালার অভাবে এই অঞ্চল দিনে অত্যন্ত উষ্ণ এবং রাতে অত্যন্ত শীতল। জীববৈচিত্র্য, পানির স্বল্পতার কারণে খুব কম সংখ্যক উদ্ভিদ ও প্রাণী এখানে বেঁচে থাকতে পারে। উদ্ভিদগুলোর বাইরের আবরণে মোমের মতো আস্তরণ থাকে, যা পানি শুকিয়ে যাওয়া রোধ করে এবং এদের লম্বা শিকড় অনেক গভীর থেকে পানি উত্তোলন করতে পারে। এছাড়া অতিরিক্ত প্রতিকূল পরিবেশে বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে এসব উদ্ভিদ টিকে থাকতে পারে। ক্যাকটাস, সাকুলেন্ট বা রসালো উদ্ভিদ, ক্রেওসোট বুশ, জশুয়া, মরুভূমি আয়রন উড প্রভৃতি মরুভূমির প্রধান উদ্ভিদ। এখানকার প্রাণীগুলো বিশেষভাবে অভিযোজিত হয়ে মরুভূমিতে টিকে থাকার ক্ষমতা অর্জন করেছে, যেমন নিশাচর বৈশিষ্ট্য, গর্ত করে থাকার প্রবণতা, শরীরে পানি জমা রাখা, অল্প পানি পান করে বেঁচে থাকার সক্ষমতা ইত্যাদি। মরুভূমির প্রধান প্রাণীগুলোর মধ্যে রয়েছে উট, র্যাটল স্নেক, কাঁকড়া বিচ্ছা, ফেনেক শিয়াল ইত্যাদি। চিরহরিৎ বন। ভৌগোলিক অবস্থান। চিরহরিৎ বন হচ্ছে ঘন বনাঞ্চল যেগুলো সারা বছর এমনকি শুষ্ক আবহাওয়াতেও সবুজ থাকে। যে সকল এলাকায় তাপমাত্রা এবং বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি, সেসব অঞ্চলে, বিশেষ করে বিষুবীয় ও ক্রান্তীয় অঞ্চলে এমন বন দেখতে পাওয়া যায়। ইন্দোনেশিয়ার বনাঞ্চল, আফ্রিকার কঙ্গো বনাঞ্চল, দক্ষিণ আমেরিকার অ্যামাজন ইত্যাদি হচ্ছে চিরহরিৎ বন। অন্যান্য বৈশিষ্ট্য, এই বনাঞ্চলে গাছপালার ঘনত্ব এত বেশি থাকে যে খুব সামান্য সূর্যালোক বনের মাটি পর্যন্ত পৌঁছাতে পারে। সাধারণত এই বনের উদ্ভিদের পাতাগুলো সবুজ এবং বড় আকারের হয়, যেগুলো প্রচুর সূর্যালোক শোষণ করতে পারে। এছাড়া এসব উদ্ভিদের মূল মাটি থেকে পানির সঙ্গে প্রচুর পুষ্টিও শোষণ করতে পারে। অনেক সবুজ গাছপালা থাকার কারণে এই বনগুলো বায়ুমণ্ডল থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। জীববৈচিত্র্য, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে চিরহরিৎ বনে সবচাইতে বেশি ধরনের উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির বসবাস করে। বিভিন্ন প্রকার বানর, স্লথ, জাগুয়ার, সাপ, পাখি প্রভৃতি এই বনে পাওয়া যায়। উদ্ভিদের মাঝে রয়েছে ফার্ন, অ্যাপিফাইট, লোহিত সিডার, সাইকাড, নীল স্প্রুস ইত্যাদি। পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল গঠিত হয় মূলত টেকটনিক প্লেটের ধাক্কার ফলে সৃষ্ট পর্বতের কারণে। প্রায় সব মহাদেশেই পার্বত্য অঞ্চল দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালা, উত্তর আমেরিকার রকি পর্বতমালা, এশিয়ার হিমালয় পর্বতমালা। অন্যান্য বৈশিষ্ট্য, উচ্চতা এবং ঢালের সাথে এখানে মাটি ও জলবায়ুর বৈশিষ্ট্য নির্ভর করে। অত্যাধিক উচ্চতা এবং খাড়া ঢাল থাকার কারণে এই অঞ্চলে বিভিন্ন ছোট ছোট জলবায়ু দেখতে পাওয়া যায়, যা বিভিন্ন ধরনের বিশেষ উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণের সহায়ক। ভৌগোলিক অঞ্চলের পরিবেশগত বিষয় ও মানুষের ভূমিকা। বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের পরিবেশগত সমস্যার বিষয়গুলো বিভিন্ন রকমের হয়। সেখানে এসব সমস্যা তৈরি এবং সমাধান উভয় ক্ষেত্রে মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চল এবং তুন্দ্রা অঞ্চলের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়ছে। এসব অঞ্চলে বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল কমে যাচ্ছে। এই সকল অঞ্চলে বন নিধন রোধ করে টেকসই উন্নয়নের মাধ্যমে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চিরহরিৎ বনগুলোতে অতিমাত্রায় বন নিধন জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। মোট কথা, টেকসই উন্নয়ন অনুশীলন এবং সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে পরিবেশগত সমস্যাগুলো মোকাবেলায় সমস্ত অঞ্চলের মানুষের ভূমিকা রয়েছে। আমাদের উচিত পরিবেশের উপর মানুষের বিভিন্ন ক্ষতিকর প্রভাব শনাক্ত করে সেগুলো সমাধানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও সম্পদ সংরক্ষণ রাখা। এখন শুরু করব অধ্যায় 12, চুম্বক। মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে একটি ভিডিও দেখি। যদি তুমি একটা কাঠের টুকরার সংস্পর্শে একটি কাঠের টুকরো রাখো তাহলে দেখবে কিছুই হচ্ছে না। আবার যদি তুমি একটি ইটের টুকরার পাশে
একটি পাথরের টুকরো রাখো তাহলেও কিছুই হবে না, কিন্তু তুমি যদি একটি লোহার টুকরার পাশে একটি চুম্বক রাখো তাহলে দেখবে একটি আরেকটিকে আকর্ষণ করছে। এই আকর্ষিত বস্তুই হলো চুম্বক। তাহলে চুম্বক বলতে আমরা কি বুঝি? যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য একটি চুম্বক বা চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে, তাকে চুম্বক বলে। চুম্বকের বিশেষ দুটি ধর্ম হল আকর্ষণী ধর্ম, দিক নির্দেশক ধর্ম। আকর্ষণী ধর্ম। চুম্বকের দুটি মেরু রয়েছে, একটি উত্তর মেরু এবং অপরটি দক্ষিণ মেরু। আমরা যদি একটি চুম্বকের দক্ষিণ মেরুর কাছে অন্য একটি চুম্বকের উত্তর মেরু নিয়ে আসি তাহলে দেখব এরা পরস্পরকে আকর্ষণ করেছে। আবার যদি একটি চুম্বকের দক্ষিণ মেরুর কাছে অন্য একটি চুম্বকের দক্ষিণ মেরু নিয়ে আসার চেষ্টা করি তাহলে দেখব এরা পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে। অর্থাৎ চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। দিক নির্দেশক ধর্ম। একটি চুম্বককে ঝুলিয়ে রাখলে দেখতে পাবো সেটি সর্বদা উত্তর ও দক্ষিণমুখী হয়ে থাকে। একটি দণ্ডচুম্বককে যত টুকরোই করা হোক না কেন সর্বদা উত্তর মেরু ও দক্ষিণ মেরু সৃষ্টি করে। কোন চুম্বকের আকর্ষণী ও দিক নির্দেশক ধর্মকে এর চুম্বকত্ব বলে। এটি চুম্বকের ভৌত ধর্ম। ছোটবেলায় তোমরা সবাই চুম্বক নিয়ে ম্যাজিক দেখিয়েছ। একটা চুম্বককে যখন অন্য একটা চুম্বক বা লোহা জাতীয় কোনো কিছুর কাছে আনতে সেটি তাকে আকর্ষণ করত। কখনো ভেবে দেখেছো কি এটা কিভাবে হচ্ছে? চুম্বক বা চুম্বক জাতীয় বস্তুগুলো অন্য চুম্বক বা চুম্বক জাতীয় বস্তুগুলোকে আকর্ষণ করতে পারে, কারণ তারা তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যেটা ওই বস্তুটার বাইরে অদৃশ্যভাবে থাকে। এখন একটি পরীক্ষার মাধ্যমে দেখব কিভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। একটি দণ্ডচুম্বকের উপর একখণ্ড শক্ত কাগজ রেখে কাগজের উপর কিছু লোহার গুঁড়ো আস্তে আস্তে ছিটিয়ে দিলে দেখা যাবে যে লোহার গুঁড়োগুলো গায়ে গায়ে লেগে কতগুলো রেখার আকারে সজ্জিত হয়ে চুম্বকের এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত চলে গেছে। চুম্বককে ঘিরে একটা অদৃশ্য বল লোহার গুঁড়োগুলোকে যে রেখাগুলোর আকারে বিন্যস্ত করে তাদেরকে চৌম্বক বলরেখা বলে। এই অদৃশ্য বল চুম্বকের চারদিকে বেশ খানিকটা জায়গা জুড়ে বিরাজ করে, যাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। চুম্বকের দুই প্রান্তে চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী, তাই লোহার গুঁড়োগুলো এই দুই প্রান্তে সবচেয়ে বেশি থাকে। চুম্বকের প্রান্ত থেকে যত দূরে যাওয়া যায় বলরেখাগুলোর মধ্যবর্তী দূরত্ব তত বেড়ে যায়, অর্থাৎ চুম্বক থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে চৌম্বক ক্ষেত্র দুর্বল হতে থাকে। চুম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়। চুম্বকের ভেতরে এদের দিক হয় দক্ষিণ থেকে উত্তর দিকে। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। আমরা জানি কিছু কিছু পদার্থের নিজস্ব চুম্বকত্ব থাকে, অর্থাৎ এরা স্বাভাবিকভাবেই অন্য বস্তুগুলোকে আকর্ষণ করতে পারে। আবার কিছু কিছু পদার্থকে কোনো চুম্বকের সংস্পর্শে আনলে তা চুম্বকত্ব লাভ করে এবং অন্য বস্তুকে আকর্ষণ করে। এটা বোঝার জন্য চলো আমরা এর পারমাণবিক ব্যাখ্যা দেই। আমরা জানি একটা পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে এবং ইলেকট্রনও নিজের অক্ষের চারদিকে ঘুরতে থাকে। আমরা আরও জানি চার্জের প্রবাহ বিদ্যুতের প্রবাহ নির্দেশ করে। যখন একটি তারের কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হয় তখন ওই কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। একইভাবে ইলেকট্রন এবং নিউক্লিয়াস যখন নিজের অক্ষের দিকে ঘুরতে থাকে
তখন তাদের মধ্যেও বিদ্যুৎ প্রবাহিত হয়। এই বিদ্যুৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এভাবে প্রতিটি পরমাণুর মধ্যেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এভাবে একটা পদার্থে সকল পরমাণুর চৌম্বক ক্ষেত্রের দিকগুলো একই দিকে থাকলে ওই পদার্থের নিজস্ব চুম্বকত্ব থাকে। আর যদি একটা পদার্থের ওই চৌম্বক ক্ষেত্রের দিকগুলো বিভিন্ন দিকে মুখ করে থাকে, তখন অন্য একটি চুম্বক তার সংস্পর্শে এনে তার চুম্বকত্ব সৃষ্টি করা হয়। বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ। বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ একটি ছোট কাগজকে ভাঁজ করে তার দুই পাশে দুটি চুম্বকায়িত সূচ গেঁথে কম্পাস তৈরি করা যায়। প্লাস্টিক আবৃত তারের কুণ্ডলীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে সেখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটি কম্পাসকে নিজের দিকে আকর্ষণ করবে। বিদ্যুৎ প্রবাহের দিক পাল্টে দিলে চৌম্বক ক্ষেত্রের দিকও পাল্টে যাবে। চিত্রে দেখতে পাচ্ছ প্লাস্টিক আবৃত তারের কুণ্ডলীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। বিদ্যুৎ প্রবাহের পর এই কাগজের টুকরোর দিক পরিবর্তন হচ্ছে, কারণ এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও মেধাবী সুপারনোভা অ্যাপে আছে, তোমরা অবশ্যই দেখে নিবে। চৌম্বকীয় আবেশ। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে তারের কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ বলে। এই আবেশ ব্যবহার করে বৈদ্যুতিক জেনারেটরের বিদ্যুৎ তৈরি করা হয়। আমাদের অনেকের বাসায় জেনারেটর থাকে। এই আবেশ ব্যবহার করে বৈদ্যুতিক জেনারেটরে বিদ্যুৎ তৈরি করা হয়। বিজ্ঞানী ওয়েরস্টেড প্রথমে দেখিয়েছিলেন যে একটা তারের কুণ্ডলীর মাঝে যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করানো যায় তাহলে সেই তারের কুণ্ডলীর ভেতর বৈদ্যুতিক শক্তি তৈরি হয়। এখন চলো অ্যানিমেশন ভিডিও দেখি। তাড়িত চৌম্বক আবেশ বোঝার জন্য প্রথমে আমরা একটি ছোট পরীক্ষা দেখব। সর্বপ্রথম এই পরীক্ষাটি বিজ্ঞানী ওয়েরস্টেড দেখিয়েছিলেন। কোনো একটা পরিবাহী তারের লুপের ভেতর যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করা হয় তাহলে সেই লুপের ভেতর তড়িৎ চালক শক্তি তৈরি হয়, যেটা সেই লুপের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। একটা কয়েলের দুই মাথা একটা অ্যামিটারে লাগানো হয় এবং একটা দণ্ডচুম্বক যদি কয়েলটি থেকে দূরে রাখা হয় তাহলে অ্যামিটারের কাঁটা তখন শূন্যের ঘরে হবে। এখন যদি সেই কয়েলের ভেতর একটা দণ্ডচুম্বকের উত্তর মেরু ঢোকানো হয় তাহলে আমরা ঠিক ঢোকানোর সময় অ্যামিটারে এক ঝলক বিদ্যুৎ প্রবাহ দেখতে পাবো। এখন চুম্বকটা বের করে আনব, তখন আবার আমরা অ্যামিটারে এক ঝলক বিদ্যুৎ প্রবাহ দেখব। তবে এবারে উল্টো দিকে আমরা যদি চুম্বকের মেরু পরিবর্তন করি, অর্থাৎ দক্ষিণ মেরু প্রবেশ করাই, তাহলে অ্যামিটারেও বিদ্যুতের দিক পরিবর্তন দেখতে পাবো। আবার চুম্বকটা বের করে আনলে অ্যামিটারে এক ঝলক বিদ্যুৎ প্রবাহ দেখব, তবে এবারে উল্টো দিকে। সুতরাং আমরা বলতে পারি একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতর ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে তাড়িত চৌম্বক আবেশ বলে। এই ভোল্টেজকে আবিষ্ট ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহকে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ বলে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে একটি অংশ হলো কেন্দ্রের মজ্জা। এই মজ্জার বাইরের দিকে থাকে তরল বহিস্থ মজ্জা, যেখানে মূলত তরল ধাতব পদার্থের পরিবহন ঘটে। এর ফলে এক ধরনের বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়, যেটা পৃথিবীর ভেতরে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীর দুই মেরু থেকে শুরু হয়ে সারা পৃথিবীকে ঘিরে রাখে এবং পৃথিবীর উপরে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। পৃথিবীর দুই মেরুর কাছাকাছি চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী, তাই এসব স্থানে সূর্যের কিছু আয়নিত চার চৌম্বক ক্ষেত্রে আটকে যায় এবং বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে। এই বিকিরণকে অরোরা বলে। এতক্ষণ যে সামারি পড়েছি, এই সামারির উপর ভিত্তি করে একটি ভিডিও দেখে নেই। তোমরা নিশ্চয়ই জানো, প্রায় 1000 বছর আগ থেকেই মানুষ কম্পাস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার দিক নির্দেশনা বের করত।
প্রাচীনকালে মানুষেরা আবিষ্কার করেছিল যে চুম্বককে ঝুলিয়ে রাখা হলে সেটা উত্তর দক্ষিণে ঝুলে থাকে। এই তথ্যটি ব্যবহার করে চীন দেশের নাবিকেরা প্রথম কম্পাস তৈরি করে দিক নির্দেশন করা শুরু করেছিলেন। চুম্বককে ঝুলিয়ে দিলে এইভাবে থাকার কারণ পৃথিবী একটা বিশাল চুম্বকের মতো কাজ করে। কিন্তু কেন তা হয় সেটাই আজকে আমরা জানব। আমরা জানি পৃথিবীর কেন্দ্রের স্তরটি হচ্ছে কোর বা মজ্জা। এই স্তরটি ভারী ধাতব মৌল, লোহা, নিকেল ইত্যাদি দিয়ে গঠিত এবং এই স্তরটি অত্যন্ত উত্তপ্ত। পৃথিবীর কেন্দ্রের এই মজ্জাটির বাইরের অংশটি তরল। এই তরল বহির্মজ্জা তার তাপ পরিবহন করার জন্য পৃথিবীর ভেতরে পরিচলন পদ্ধতিতে পরিবাহিত হয়। যেহেতু এই পরিবহন হয় মূলত তরল ধাতব পদার্থের এবং ধাতব পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে সেগুলো চার্জড অবস্থায় থাকে, তাই এর পরিবহন এক ধরনের বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। আমরা এর মাঝে জেনে গেছি যে বিদ্যুৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাই ধাতব মৌল দিয়ে তৈরি এই বিদ্যুৎ প্রবাহ পৃথিবীর ভেতরে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটাকে আমরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হিসেবে দেখি। তাহলে আমরা বলতে পারি পৃথিবী একটা বিশাল চুম্বক হিসেবে কাজ করে। সেজন্য কোনো চুম্বককে ঝুলিয়ে দিলেই পৃথিবীর এই বিশাল চুম্বকের আকর্ষণে সেটা উত্তর দক্ষিণ বরাবর ঝুলে থাকে। চুম্বকের যেই দিকটি উত্তর দিক করে থাকে সেটাকে আমরা বলি উত্তর মেরু এবং যেই দিকটি দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটাকে বলি দক্ষিণ মেরু। যেহেতু আমরা জানি চুম্বকের আকর্ষণ হয় বিপরীত মেরুতে, তাই আমরা বলতে পারি পৃথিবীর ভেতরকার চুম্বকটির দক্ষিণ মেরু হচ্ছে উত্তর দিকে এবং চুম্বকটির উত্তর মেরুটি হচ্ছে দক্ষিণ দিকে। এখন একটা মজার ব্যাপার কি জানো? তুমি যদি একটা কম্পাস হাতে নিয়ে পৃথিবীর উত্তর মেরুতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ো, তাহলে দেখবে কম্পাসের উত্তর দিক বরাবর যেতে যেতে তুমি ঠিক পৃথিবীর উত্তর মেরুতে পৌঁছাতে পারবে না। তার কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দুই মেরু পৃথিবীর প্রকৃত ভৌগোলিক উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে অবস্থিত নয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি স্থান পরিবর্তন করে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু এই মুহূর্তে আলাস্কার কাছাকাছি এবং প্রতি বছর প্রায় 6 কিলোমিটার হিসেবে সাইবেরিয়ার দিকে সরে যাচ্ছে। প্রায় 50,000 বছরে উত্তর এবং দক্ষিণ মেরু পুরোপুরি পরিবর্তন হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে পৃথিবী সৃষ্টির পর এখন পর্যন্ত শতাধিকবার পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তার দিক পরিবর্তন করেছে। পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু থেকে শুরু করে সারা পৃথিবীকে ঘিরে থাকে এবং পৃথিবীর উপর 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। চৌম্বক ক্ষেত্র দিয়ে তৈরি এই অঞ্চলকে ম্যাগনোস্ফিয়ার বলা হয়। সূর্য থেকে আমরা যে আলো এবং তাপ পেয়ে থাকি তার সঙ্গে কখনো কখনো আয়নিত চার্জ এসে উপস্থিত হয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দিয়ে তৈরি ম্যাগনোস্ফিয়ার আমাদেরকে এই আয়নিত চার্জ থেকে রক্ষা করে। সূর্য থেকে নির্গত চার্জড কণার চাপের কারণে ম্যাগনোস্ফিয়ারের গঠনটি একটু বিচিত্র। পৃথিবীর যেই অংশ সূর্যের দিকে মুখ করে থাকে তার উচ্চতা কম হয়, আবার উল্টা দিকে ম্যাগনোস্ফিয়ার অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। সূর্য থেকে যে চার্জড কণাগুলো প্রবল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই চৌম্বক ক্ষেত্র আঘাত করে দিক পরিবর্তন করে সরে যায়। মাঝে মাঝে কিছু কণা চৌম্বক ক্ষেত্রে আটকে পড়ে ঘুরতে থাকে এবং সেগুলো বায়ুমণ্ডলের কাছাকাছি এলে ঘর্ষণের কারণে উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর কাছাকাছি চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী বলে এই ধরনের আলোর বিকিরণ মেরু অঞ্চলের কাছাকাছি হয়ে থাকে। এগুলোকে মেরু প্রভা বা অরোরা বলা হয়। তাহলে তোমরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই টপিকের উপর অ্যানিমেশন ভিডিও দেখে তোমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছো। আজকের এই অধ্যায়টি এখানেই শেষ করছি।